পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো দেশ। রূপপুরে চুল্লির কাজ শুরু। অস্ত্র নয়, শান্তি চায় বাংলাদেশ। বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয়, কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়। আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায়ও টিকে থাকবে এই প্ল্যান্ট। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিঅ্যাক্টর বিল্ডিং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এছাড়া খেলার খবর জানাতে খেলার সময় আমাদের সাথে থাকবেন রিচার্ড। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্চ কমিটি গঠন করবে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দলটি, অভিযোগ কাদেরের। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে। 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। 2-1 দিনের মধ্যে 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে। দেয়া হবে ফাইজার মডার্নার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসেই গণটিকা ক্যাম্পেইন। বেসরকারি পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারে 226 টাকা বাড়িয়ে 1259 টাকা নির্ধারণ আজ থেকেই কার্যকর। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। প্রস্তুতি সম্পন্ন। হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার গিজার পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয়, নানাভাবে নানা জনে, কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশে একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা
হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণাঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক এ প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিঅ্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন, নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, যে সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে, সেজন্য প্ল্যান্টটির রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিঅ্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে, তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিঅ্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায়, সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। দুপুরে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। আর নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার, আর আওয়ামী লীগ বলছে যা হবে সংবিধান মেনে। রোববার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে আদালতের বাইরে যাবার সুযোগ নাই। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে
জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আজকে এই সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। এদিকে জনরায়কে অশ্রদ্ধা করে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে, তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। এবং নিজের নাক কেটে পরের যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তরে জাতিসংঘ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় আনন্দ মিছিল, স্বাগত জানালেন রোহিঙ্গা নেতারা। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। সিআইডির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে জামিন দেয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর আদালতে হাজির হওয়ায় পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। মাদক মামলায় জামিন শুনানিতে এসে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরিমণি। পরে তাকে এক নারী পুলিশের সহায়তায় আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবীরা বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা তার। এদিন মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় জামিন মঞ্জুর করেন পরিমণির। এর আগে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর কোর্টে আসেন এই চিত্রনায়িকা। অপেক্ষমান বিচারক দেরির জন্য পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন পরি। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। আদালতকে তার এক অপমাননার শামিল আমি বলে মনে করেছি। শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে মাদক মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পরিমণি সহ আসামিদের মাদকের সম্পৃক্ততা মিলেছে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত 4 অক্টোবর পরিমণির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে গাড়িতে পরিমণি মাদক পরিবহন করতেন। বাসায় থাকা মাদকের বিষয়ে কোনো সদর্থ দিতে পারেননি এই চিত্রনায়িকা। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করা হয়। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব। এ মামলায় 27 দিন কারাগারে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। এবার স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী 2-1 দিনের মধ্যেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজার ও মডার্না টিকা। এছাড়া প্রতি মাসেই থাকবে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচি। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে কোভিড টিকা পেতে এখন 25 সব নাগরিকের জন্য রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। আর 18 হলেই টিকার আওতায় আসছেন শিক্ষার্থীরা। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দেশে এখনও টিকা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়নি 18-র নিচে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মিলেছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার সম্মতি। আর তার উপর ভিত্তি করেই এবার স্কুল শিক্ষার্থীদেরও আনা হচ্ছে টিকার আওতায়। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ, আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে, কাজেই 2-1 দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। এদিকে জানুয়ারির মধ্যে বিভিন্ন উৎস থেকে আরো 16 কোটি টিকা আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে দৈনিক টিকা দেওয়ার হারও। প্রতিদিন টিকা দেওয়া হবে 10 থেকে 15 লাখ মানুষকে। ডিসেম্বরের মধ্যে 8 কোটি আর এপ্রিলের মধ্যে 12 কোটি বা 70% মানুষকে 2 ডোজ করে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। এছাড়া প্রতি মাসেই বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়েছি। এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়,
আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এদিকে দেশে সরকারিভাবে টিকা তৈরিতে কাঁচামাল ও কারিগরি সহযোগিতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ইনসেপ্টার কারখানায় সিনোফার্মের টিকা তৈরির সবশেষ অগ্রগতি জানাতে পারেননি মন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। গত 6 মাসে 4 দফায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 350 টাকা। সবশেষ 226 টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাসাবাড়ি ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও। দুপুরের রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বিইআরসি। চলতি বছরের মে মাসে 64 টাকা কমিয়ে জুন মাসের জন্য 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 842 টাকা। এরপরের 5 মাস ঊর্ধ্বমুখী থাকে দাম। 4 দফা মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। নতুন দাম অনুযায়ী 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 226 টাকা। এতে প্রতি কেজি দাম পড়বে প্রায় 105 টাকা। বৃদ্ধি পাবে অন্যান্য সিলিন্ডারের পরিমাণেও। রোববার প্রতি মাসের নিয়মিত শুনানিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অক্টোবর 2021 মাসের জন্য প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 1259 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেনের দাম প্রতি টন 660 থেকে বেড়ে হয়েছে $800 ও প্রতি টন বিউটেনের দাম বেড়েছে 655 থেকে 795 ডলারে। অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি। সৌদি সিপি আগস্ট 2021 মাসের তুলনায় অক্টোবর 2021 মাসে প্রতি মেট্রিক টন গড়ে 140 মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায় বোতলজাতকৃত প্রতি 12 কেজি এলপিজির মূল্য মূসক সহ বৃদ্ধি পেয়েছে 158 টাকা। দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাসেরও। অক্টোবর মাসের জন্য লিটারে প্রায় 8 টাকা 12 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় 58 টাকা 68 পয়সা। এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 101 টাকা 68 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। It's all about stainless style. জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা। দুপুরে রোহিঙ্গাদের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন বাজনা বাজিয়ে ভাষাঞ্চলের ক্লাস্টার এলাকা ঘুরেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তখনও দুপুরের খাবারের সময় শেষ হয়নি, তার আগেই ভাষাঞ্চলের সিইসি অফিসের সামনে জড়ো হয় শত শত রোহিঙ্গা। এরপর শুরু হয় তাদের আনন্দ যাত্রা। রোহিঙ্গা নারী, পুরুষ, তরুণ কেউ বাদ যায়নি এই আনন্দ মিছিল থেকে। মিছিলে তাদের হাতে ছিল জাতিসংঘ ও শরণার্থী বিষয়ক সংস্থাকে স্বাগত জানিয়ে নানা প্ল্যাকার্ড এবং ফেস্টুন। শনিবার বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় ভাষাঞ্চলে মানবিক সহায়তা দেবে জাতিসংঘের এই অঙ্গ সংস্থা। আর এতেই খুশি রোহিঙ্গারা। শিক্ষা, তারপরে আসা যাওয়া, তৈলে চিকিৎসা, কাজকর্ম জিন সমস্যা আসছিল বাংলাদেশ সরকারে ইউনিসিআরের উদ্যোগ জাতীয় সংঘরে ইউএনের এটা আনি দিয়ে সমস্যা দিন বেগিন পূরণ করে দিব বলে আশা করি। বাংলাদেশ সরকার মাসে কাছে বেশি কষ্ট করি সরকারে রাখেন তাহলে আল্লাহ বলি হলে আর পক্ষ থেকে তারা বেশি ধন্যবাদ জানায়। গত বছরের 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,600 রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে এই ভাষাঞ্চলে, কিন্তু নানা শর্ত দিয়ে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল বিদেশি এনজিও এবং দাতা সংস্থাগুলো, যে কারণে প্রায় 1 বছর বাংলাদেশি এনজিওগুলোকে এসব রোহিঙ্গার ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপতৎপরতা রুখতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সজাগ রয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পূজা মণ্ডপ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ষষ্ঠী পূজার দিন সোমবার ঘটকে চড়ে আগমন ঘটবে দেবী দুর্গার। পঞ্চমীর তিথি শেষ হওয়ার আগেই তাই মণ্ডপ সাজানোর সব প্রস্তুতি সেরে ফেলেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়েই কাটছে সময়। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সনাতন সমাজ কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত মণ্ডপ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এবার দুর্গার আগমনের মধ্য দিয়ে হিংসা বিদ্বেষকে বধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। This Durga Puja, let us commit ourselves to serving our countries better, to serve our world better, to serve humankind better by fighting the Mahishasuras of hatred, the Mahishasuras of ignorance and the Mahishasuras of violence. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো জঙ্গি তৎপরতা রুখতে সজাগ আছে নিরাপত্তা বাহিনী। কোথায় কি থ্রেট আছে আমরা সেটা সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। আমি যেটা মন্তব্য করছি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা সবসময় সজাগ রয়েছে। আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সব পরিস্থিতিতেই দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সরকার তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীনতা ভোগ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে উপহার দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন। আমাদের এই রাষ্ট্রে যেভাবে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে, সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। স্বাধীনতার যেমন প্রয়োজন আছে গণমাধ্যমের, অবাধ বিকাশের যেমন প্রয়োজন আছে, একই সাথে দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এ প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক, ইউরোপ আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লো, তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 1600টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প।
তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। 1 বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। মৃত থেকে জীবিত হতে চান মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে জীবিত হয়েও তাদের মৃত দেখানো হচ্ছে। এতে বিভিন্ন দাপ্তরিক কাজ করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাচন অফিসের দাবি, কারিগরি সমস্যার কারণে এমন হয়েছে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ের ছোট আনুলিয়া গ্রামের 18 থেকে 80 বছরের শতাধিক মানুষের নেই জাতীয় পরিচয়পত্র। 7 বছর আগে নদী ভাঙনের শিকার এ মানুষগুলো উপজেলার চর শিবালয় থেকে একই উপজেলার আনুলিয়া গ্রামে এসে বসতি গড়েন। 3 বছর আগে তাদের জাতীয় পরিচয়পত্র উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গেলে তাদের মৃত দেখানো হয়। এই অবস্থায় নতুন করে আবেদন করেও মিলছে না জাতীয় পরিচয়পত্র। 2 বছর আগে এখানে আবেদন করা হয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। আমরা এখন জীবিত থাকতে মিত্র আমরা টিকে নবের পারতেছি না, 3-4 বার যা হারলাম। আমাদের এইটা হবে কি না হবে এটা আমি জানি না। ভোগান্তি থেকে রক্ষা ও জাতীয় পরিচয়পত্র পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই ভোটারদের যাতে পুনরায় সুন্দরভাবে তাদের আবার ভোটার হওয়ার সুযোগ করে দেয়, আমি আমার পরিষদের পক্ষ থেকে আমি এটা আমার অনুরোধ জানাচ্ছি। নতুন আবেদনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে বিলম্ব ও জীবিত মানুষকে মৃত দেখানোর বিষয়টি কারিগরি সমস্যার উপর চাপান উপজেলা নির্বাচন কর্মকর্তা। কারিগরি বিষয়ক হতে পারে যেগুলো আমার পূর্বের সময়কার, তো ওই আবেদনগুলো ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় এবং খুব শীঘ্রই তাদের কাজগুলো সঠিকভাবে পেয়ে যাবেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে শিবালয়ের জনসংখ্যা 1,71,873 জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র আছে 1,12,158 জনের। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন রাত 11টার সময়।